তুষার হাঁসফাঁস করা অস্বস্তিকর ভ্যাপসা গরমে অধৈর্য হয়ে উঠেছে। পদ্মজা তখনও শূন্যে দৃষ্টি রেখে বিড়বিড় করছে। মেয়েটা যেদিকে তাকায় সেদিকেই তাকিয়ে থাকে। তুষার রুমাল দিয়ে কপালের ঘাম মুছে ডাকল, মিস পদ্মজা। পদ্মজা তাকালো। তার চোখ দুটি ফোলা, আর ঠোঁট দুটি সবসময় তীর তীর করে কাঁপে। তুষারের তীক্ষ্ণ চোখ দুটির দিকে তাকিয়ে পদ্মজা বলল, আমার ফাঁসি কবে হবে? এত দেরি হচ্ছে কেন? পদ্মজার কণ্ঠে ফাঁসির জন্য আকুতি। একটা মানুষ কতটা নিঃস্ব হলে পৃথিবী থেকে মুক্তি চায়? তুষারের ধারণা নেই। সে তার ভেতরের মায়া লুকিয়ে গাম্ভীর্য বজায় রেখে বলল, আপনাকে যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিলেন না তো? পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, কোন প্রশ্ন? মুহূর্তে ভুলে গিয়েছে। তুষার অবশ্য এতে রাগল না। সে আবার প্রশ্ন করল, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন, তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? পদ্মজা পাল্টা প্রশ্ন করল, আগে বলুন, পিশাচের মতো যাদের আচরণ, তারা কাউকে ভালোবাসতে পারে? তুষার তার বিচক্ষণ মস্তিষ্ক দিয়ে ভাবল, ভেবে বলল, পারে। তারা কম মানুষকে ভালোবাসে, কিন্তু যাকে ভালোবাসে তার সাথে সব ভালো করে, আর যার সাথে খারাপ তার সাথে খারাপই। তবে এদের পিশাচ সিদ্ধে বাঁধা পড়লে তখন ভালোবাসা থাকে কিনা আমার জানা নেই। পদ্মজা উদাস হয়ে বলল, আমি সব জেনে যাওয়ার পর কখনো মনে হতো তিনি ব্যাকুল আমার জন্য, আর কখনো মনে হতো আমার সামনে স্বয়ং শয়তান দাঁড়িয়ে আছে। এই ভালো, এই খারাপ। উনি উন্মাদের মতো হয়ে যেতেন। কি করছেন না করছেন তা যেন নিজেও বুঝতেন না। তুষার মতামত দিল, আই থিঙ্ক তিনি দুটো জীবন নিয়েই বাঁচতে চেয়েছিলেন। তারপর সময় চলে আসে একটা বেছে নেয়ার, তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পদ্মজা চক্ষিতে তাকালো, অস্পষ্ট স্বরে উচ্চারণ করল, মানসিকভাবে বিপর্যস্ত। শিশির ভেজা ঘাসে পা দিতেই সর্বাঙ্গ শীতল হয়ে উঠছে। ব্যাপারটা পূর্ণার বেশ ভালো লাগছে। সে ভোরের নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এসেছে তার বোনের খবর যেন পাওয়া যায়। এখন সে উত্তরের হাওরের পাশে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। ভোরের দমকা বাতাস ও কুয়াশায় তীব্র শীতে সে কাঁপছে, তবুও ভালো লাগছে। পূর্ণার শীতে কাঁপতে খুব ভালো লাগে। কি আশ্চর্য ভালো লাগা! মৃদুল কুয়াশা ভেদ করে পূর্ণার সামনে এসে দাঁড়াল। পূর্ণার পরনে বেগুনি রঙের সোয়েটার, তার কাঁপুনি চোখে পড়ার মতো। মৃদুল তার গায়ের শাল দিয়ে পূর্ণার মাথা ঢেকে দিল। মৃদুল ধমকের সুরে বলল, এই ঠান্ডার মধ্যে টুপি ছাড়া ঘর থেকে বাইর হইছ কেন? আর জুতা খুলছ কেন? পড়ো। পূর্ণা দ্রুত জুতা পরে নিল এবং মৃদুলের দিকে তাকিয়ে বলল, শাল দিয়ে দিলেন যে, আপনার ঠান্ডা লাগবে না? মৃদুল নিজের পোশাক দেখিয়ে বলল, আমারে দেখা লাগে আমার ঠান্ডা লাগতাছে। গেঞ্জি পরছি, তার উপর শার্ট, তার উপর সোয়েটার, এই যে গলায় মাফলার, মাথায় টুপি, হাত পায়েও মোজা আছে, এরপরেও আমার ঠান্ডা লাগবো? পূর্ণা হেসে বলল, না। তার পরপরই সে আবার জানতে চাইল, আজ দুপুরে না আবার যাবেন বলছিলেন? মৃদুল আশ্বস্ত করে বলল, হোঁ যাব তো, লিখন ভাইরে নিয়ে যাব। পদ্মজা ভাবি আমির ভাইয়ের সাথে যখন আছে, ভালোই আছে, তবু খোঁজ নিমু আমি, এত চিন্তা করিও না। পূর্ণা অন্যমনস্ক হয়ে বলল, আচ্ছা। মৃদুল জিজ্ঞেস করল, খাই আইসো? মৃদুলের ফর্সা গাল, সহজ সরল দুটি চোখ, জোড়া ভ্রু আর গোলাপি ঠোঁটগুলো এক নজর দেখে পূর্ণা সংক্ষেপে উত্তর দিল, আপনি খেয়েছেন? মৃদুল হতাশ হয়ে বলল, আর খাওয়া? পূর্ণা অবাক হয়ে জানতে চাইল, কেন, খাননি? মৃদুল কারণ দর্শালো, জাকিরের চেনো না? জাকিরের বাড়িতে উঠছি, ওর আম্মা গেছে বাপের বাড়ি, ওর আব্বা আর আমি একসাথে আছিলাম, রানবকে। পূর্ণা পাল্টা প্রশ্ন করল, জাকিরের দাদি কোথায়? মৃদুল বিরক্ত হয়ে বলল, বুড়ির অসুখ। আচ্ছা বাদ দাও,
পূর্ণা প্রতিবাদ করে বলল, বাদ দেব কেন? ফুপা কয়টা কথা বলেছে বলে এভাবে বাড়ি ছেড়ে দেবেন? নিজেরই তো ফুপা। মৃদুল আত্মসম্মানের সাথে বলল, আত্মসম্মান বলে তো একটা কথা আছে। পদ্মজা ভাবির খোঁজটা তোমারে দেওন লাইগেই আছি, নইলে রাইতেই যাইতাম গা। আমার এত বড় বাড়ি রাইখা আমি এইখানে কথা শুনে পইড়া থাকুম কেন? পূর্ণা রুদ্ধশ্বাস কণ্ঠে জানতে চাইল, তাহলে আর চলে যাবেন? মৃদুল পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে আর চোখে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা চোখ বড় বড় করে উত্তরের আশায় তাকিয়ে আছে। মৃদুল মুচকি হাসল। মৃদুলের হাসি দেখে পূর্ণা উসখুস করে বলল, হাসার কি বললাম? মৃদুল প্রস্তাব দিল, তুমিও চলো। পূর্ণা অবাক হয়ে জিজ্ঞেস করল, কোথায়? মৃদুল উত্তর দিল, আমার বাড়িতে। পূর্ণা লজ্জা পেয়ে বলল, দূর, এ হয় নাকি? মৃদুল কপালে ভাঁজ সৃষ্টি করে চিন্তিত ভঙ্গিতে বলল, সব পুরুষরা তো বিয়ে করে বউ নিয়ে নিজের বাড়িতেই যায়, তাইলে আমার বেলায় এ হয় না কেন? মৃদুলের কথায় পূর্ণা বাগরুদ্ধ। মৃদুল তাকে বিয়ের কথা বলেছে? পূর্ণার শ্যামবর্ণের মায়াবী মুখটায় লজ্জারা জমে বসে, ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে ওঠে। সে উল্টো দিকে হাঁটা শুরু করল। মৃদুল পিছন থেকে ডাকল, চইলা যাইতাছ কেন? পূর্ণা লজ্জামাখা কণ্ঠে বলল, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। মৃদুল অনুরোধ করল, আরে যাইও না। পূর্ণা জেদ ধরে বলল, যাচ্ছি। মৃদুল আবার ডাকল, কথা হুনো। পূর্ণা থামে না, তাই মৃদুল দৌড়ে আসে পূর্ণার পাশে। হাঁপতে হাঁপতে সে জানতে চাইল, এত শরম পাও কেন? পূর্ণা লজ্জা শরম আর নিতে পারছে না। মৃদুলের কথা এসে লজ্জায় ঝিমিয়ে যাচ্ছে। তাই প্রসঙ্গ পাল্টাতে সে আমন্ত্রণ জানিয়ে বলল, আমাদের বাড়িতে চলুন, খেয়ে যাবেন। মৃদুল রাজি হয়ে বলল, খাওন যায়। বাসন্তী খালার রান্না কিন্তু এক্কেরে খাঁটি। পূর্ণা গর্বের সাথে বলল, আপনি তো বড় আম্মার সব রান্না খেয়ে দেখেননি, খেলে বুঝতেন কত মজা। মৃদুল হেসে মন্তব্য করল, তাইলে তো এই বাড়িতে জামাই হতেই হবে। পূর্ণা হেসে দিল। বেশি লজ্জা পেলে মানুষ হাসি আটকে রাখতে পারে না। পূর্ণার বেলাও তাই হলো। তারা দুজন গল্প করতে করতে মোড়ল বাড়িতে আসে। পথে ঘাটে অনেকের সাথে দেখা হয়। সবাই জহুরি চোখে তাদের দেখে। তাতে অবশ্য মৃদুল পূর্ণার যায় আসে না। দুজন একই রকম। তারা সমাজকে উপেক্ষা করে নিজেদের আনন্দ নিজেরা বুঝে নিয়েছে। কিন্তু সমাজকে উপেক্ষা করতে চাইলেও কি উপেক্ষা করা যায়? এই সমাজ নিয়েই বাঁচতে হয়। দুপুরে মৃদুল লিখনের খোঁজে গেওয়াপাড়ার বড় ধান খেতে আসলো। ধান ক্ষেতের মাঝে শুটিং চলছে। একটা সুন্দর গ্রাম্য গানের তালে লিখন নাচছে। মাথায় গামছা বাঁধা, পরনে লুঙ্গি শার্ট, সব বেশভূষাতেই তাকে সুন্দর লাগে, আকর্ষণীয়। দূরের পথের বটগাছের আড়ালে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারা তাদের স্বপ্নের পুরুষকে দেখছে, যার সামনে দাঁড়ানোর সাহস এবং ক্ষমতা কোনোটাই তাদের নেই। লিখনের সাক্ষাৎ তাদের ঘুম কেড়ে নেয়। মৃদুল দাঁড়িয়ে থেকে শুটিং দেখে। লিখনের খেয়ালে মৃদুল পড়তেই সে হাত নাড়ায়। মৃদুলও হাত নাড়াল। শুটিং শেষ হতেই লিখন আসে। মাথা থেকে গামছা সরাতেই ঝাঁকড়া চুলগুলো সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। সে মৃদুলের সাথে করমর্দন করে বলল, দুঃখিত, তোমাকে অপেক্ষা করতে হলো। মৃদুল হেসে বলল, আমার ভালোই লাগতেছিল। একজন দুটো চেয়ার নিয়ে আসে। লিখন বসার আমন্ত্রণ জানিয়ে বলল, বসো। দুজন বসল। মৃদুল জানতে চাইল, ও বাড়িতে যাচ্ছি, তুমি যাবা তো? লিখন সম্মতি জানিয়ে বলল, যাব, তবে আমি বাড়ির চেয়ে দূরে থাকব, বাড়ির ভেতর বা কাছে যাব না, এটা ভালো দেখাবে না। মৃদুল অবাক হয়ে জিজ্ঞেস করল, খারাপ দেখাইব কেন? লিখন বিরক্ত হয়ে বলল, আর বলো না, একজন মজার ছলে আজ আমাকে বলেছে আমাকে হাওলাদার বাড়িতে দেখা যায় সব সময়। কার জন্য যাই? পদ্মজার জন্য নাকি? আমাদের আগে কোনো সম্পর্ক নাকি? এমন অদ্ভুত কথা। কিন্তু গিয়েছি মাত্র 2 দিন। একজনের মুখ থেকে আরেকজনের মুখে এভাবে ছড়িয়ে গেলে পদ্মজার জন্য খুব খারাপ হবে, সম্মানহানি হবে। মৃদুর প্রতিবাদ করে বলল, মানুষ মিথ্যে কইলে হইব। লিখন তার ভয়ের কথা জানালো, তোমাকে আমি আগেও বলেছি, পদ্মজা একবার অসম্মানিত হয়েছে, এজন্য আমার খুব ভয় করে। আমার এই একটাই ভয়, মিথ্যে হোক অথবা সত্য, পদ্মজার দুর্নামই হোক সেটা চাই না।
মৃদুল তাহলে প্রশ্ন করল, তাইলে যাওনের কি দরকার? লিখন হাসল, হেসে বলল, রাগ করো না মৃদুল, 6 বছর আগ থেকেই আমার নামের সাথে পদ্মজার নাম জড়িয়ে একটু কানাঘুষা আছে। এখন যদি বারবার ওই বাড়িতে যাই, মানুষ অনেক কথা বানাবে। মৃদুল বুঝতে পেরে বলল, বুঝছি ভাই, রাগ করি নাই। লিখন উঠে দাঁড়িয়ে বলল, তাহলে চলো, আমি কাপড় পাল্টে নেই, তারপর যাব। দুজন চলে আসে হাওলাদার বাড়িতে। লিখন হাওলাদার বাড়ির চেয়ে দূরে একটা মাঠে অপেক্ষা করে। দারোয়ান মৃদুলকে ঢুকতে দিল। দারোয়ানের পেটে থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করল, শালার প্যাটলা, এখন ঢুকতে দিলি কেন? দারোয়ান উত্তর দিল, বড় চাচাই কইছে। মৃদুল আলগো ঘরের বারান্দায় দেখল মজিদকে। সে দারোয়ানের মাথায় একটা টোকা দিয়ে আলগো ঘরে চলে আসে। মজিদ হাওলাদার চেয়ারে বসে বই পড়ছেন। এই মানুষটা মৃদুলের খুব পছন্দের। এমন সৎ উদার মানুষ সে দুটো দেখেনি, দেখলেই ভক্তি চলে আসে। অলন্দপুরের মানুষ সুখী এই মানুষটার জন্যই। সবসময় বাইরে থাকেন, হুটহাট বাড়িতে পাওয়া যায়। মৃদুল মজিদের সামনে এসে দাঁড়ালো, সালাম দিল, আসসালামু আলাইকুম মামা। মজিদ হাওলাদার বই থেকে চোখ তুলে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। মৃদুল নাকি? মৃদুল বিনয়ের সাথে বলল, জি মামা। মজিদ জানতে চাইলেন, তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছ? রাতে দেখলাম না। মৃদুল মাথা নত করে বলল, আলম ভাইয়ের বাড়িতে, জাকিরের আব্বা। মজিদ অসন্তোষ প্রকাশ করে বললেন, তুমি আমার বাড়ি রেখে অন্যের বাড়িতে গিয়ে থাকছ, এটা ঠিক না মৃদুল, আমি অসন্তুষ্ট হয়েছি। মৃদুল নিজের সপক্ষে কুক্তি দেখালো, কেউ অপমান করলে কি আর থাকা যায়? মজিদ দৃঢ়ভাবে বললেন, শুনছি আমি, এটা খলিলের বাড়ি নাকি আমার বাড়ি? তুমি এখানেই থাকবে। মৃদুল জেদ ধরে বলল, আজ চলে যামু বাড়িত। মজিদ তাকে থামিয়ে দিয়ে বললেন, এ তো তোমার রাগের কথা, রাগের সিদ্ধান্ত। আর কয়টা দিন থেকে যাও, ফুপার কথা রাখো, তোমার আব্বা শুনলে কি বলবেন? মৃদুল বলল, আব্বারে কইতাম না। মজিদ আদেশ দিলেন, যা বলছি শুনো। মৃদুল মেনে গেল, বলল, আচ্ছা মামা। মজিদ খোঁজ নিয়ে বললেন, যাও ঘরে যাও, দুপুরে খেয়েছ, না খেলে খেয়ে নাও। মৃদুল জানতে চাইল, যাইতাছি, আচ্ছা মামা, আমির ভাই কই? মজিদ উত্তর দিলেন, আমির তো ঢাকা গেছে। মৃদুল আবার প্রশ্ন করল, কয়দিন ধরে? মজিদ জানালেন, গতকাল বিকেলেই গেল। মৃদুল নিশ্চিত হতে চাইল, পদ্মজা ভাবিকে নিয়ে গেছে? মজিদ হ্যাঁ সূচক উত্তর দিল, দুজনই গিয়েছে, চলে আসবে 2-3 দিনের মধ্যে। মৃদুল সন্দেহ দূর করতে জিজ্ঞেস করল, আচ্ছা মামা, গত কয়দিন আমির ভাই কুইয়া ছিল? মজিদ ব্যাখ্যা করলেন, ঢাকায় ছিল, তারপর এসে পদ্মজাওকে নিয়ে গেছে। পদ্মজার বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার বোধহয়, পরীক্ষা বা অন্য কিছু। এত কি আর আমাদের বলে? তুমি এত ভেবো না, যাও খেতে যাও। মৃদুল মজিদের কথা বিশ্বাস করে নিল, অবিশ্বাসের প্রশ্নই আসে না। মৃদুল ভাবল, তাহলে দাঁড়ালো যে আমির ভাই এতদিন ঢাকা ছিল, তাই পদ্মজা ভাবিকে নিরাপত্তা দেওয়া হয়েছে, এজন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আমির ভাই পদ্মজা ভাবির জন্য কেমন পাগল সবাই জানে, তাই এই পাগলামি মানা যায়। তারপর কোনো জরুরি কাজে পদ্মজা ভাবিকেও নিয়ে যাওয়া হয়। মজিদ মামার কথা মতো সেই জরুরি কাজ পদ্মজা ভাবির বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার হতে পারে, পরীক্ষা বা অন্য কিছু। মৃদুল মনে মনে খুশি হয়। সে মজিদকে বলল, মামা আমি আইতাছি। তারপর বেরিয়ে আসলো, লিখনকে সব বলল, তার ভাবনাও জানালো। লিখনও মেনে নিল। মৃদুল চলে যেতেই মজিদ হাওলাদার হাঁপ ছেড়ে বাঁচলেন। আমিনার কাছ থেকে তিনি শুনেছেন মৃদুল লিখন এসেছিল, আর কি কথা হয়েছিল তাও জেনেছেন, তাই গুছিয়ে ব্যাপারটাকে সামালতে পেরেছেন। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে পদ্মজা। তাকে স্বাগতম দরজা দিয়ে A1 নামে একটা ঘরে রাখা হয়েছে। দুপুর অবধি সে ঘরে বন্দী ছিল, হাত পা বাঁধা ছিল না। তারপর যখন কতগুলো মেয়ের বুক ফাটা আর্তনাদ তাকে কাঁপিয়ে তোলে, বাতাস ভারী হয়ে ওঠে, তখন দরজায় জোরে জোরে শব্দ করেছে। ফলস্বরূপ তার হাত পা বেঁধে তাকে অন্যদিকে নিয়ে আসা হয়েছে। রাফেদ নিয়ে এসছে। গত রাতের পর আমিরের সাক্ষাৎ আর মেলেনি। মানুষটা এখানেই আছে, সে কণ্ঠ শুনেছিল, শুধু তার কাছে আসেনি। আমির পাতাল ঘরের দরজার সামনে বসে আছে। এক পাশে ধরক্ত লেখা দরজা, অন্য পাশে স্বাগতম দরজা। ধরক্তের ভেতর 4টি ঘর,
স্বাগতমের ভেতর 5টি ঘর, এ নিয়েই পাতাল ঘর। সে হাতের ওপর কপাল ঠেকিয়ে কিছু চিন্তা করছে। কপালের রগগুলো দপদপ করছে। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ হলো। রিদওয়ান, খলিলের এখানে আসার কথা ছিল। সকালে মজিদ ও খলিলের সাথে তার কথা হয়েছে। তাদের মধ্যে কেউ আহত হলে হাসপাতালে রাখা হয় না, নিজেদের দেখাশোনা নিজেদের করতে হয়। রিদওয়ানের জ্ঞান ফিরেছে, তবে অবস্থা ভালো নয়। এতে আমিরের যায় আসে না। বেঁচে আছে তো, তাকে আর হাসপাতালে থাকতে দিবে না। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে আমির উঠে পড়ে। তখন ফট করে পাতাল দরজা খুলে যায়। প্রবেশ করে মজিদ, খলিল আর রিদওয়ান। রিদওয়ানের মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে, মাথায় ব্যান্ডেজ, চোখ নিভু নিভু। খলিলের হাতে বিভিন্ন ঔষধপত্র, স্যালাইন। মজিদ প্রবেশ করেই জিজ্ঞেস করলেন, তোর বউ কোথায়? আমির উত্তর দিল না। সে পদ্মজার ব্যাপারে কথা বলতে আগ্রহী নয়। খলিল বিরক্ত হয়ে বললেন, এই ছেড়ির কইলজেটা বেশি বড়, এইখানে আইয়া পড়ছে। আমি কইতাছি ভাই, এই ছেড়েরে সময় থাকতে সরায় না দিলে এই ছেড়ি একদিন আমরারে সরায় দিব। বাবলুর মতো জাত খুনিরে মাইরা ফেলছে, আর আমরারে পারবে না। আমির কারো সাথে কোনো রকম কথা না বলে রিদওয়ানের শার্টের কলার চেপে ধরল। সে কিড়মিড় করে চাপা স্বরে বলল, পদ্মজার গলায় দাগ হলো কি করে? রিদওয়ানের অবস্থা শোচনীয়। তাকে আরও কয়েকটা ঘন্টা সময় দিলে সে কিছুটা শক্ত হয়ে যেত। আমির এভাবে চেপে ধরাতে তার জান বেরিয়ে আসতে চাইছে। মুজিদ আমিরকে টেনে সরিয়ে আনে। তিনি বললেন, মারিস না, মরে যাবে। আমির তার ভয়ঙ্কর চোখ দুটি রিদওয়ানের মুখের উপর রেখে হুমকি দিল, কুত্তার বাচ্চারে আমি জবাই দেব। মুজিদ তাকে বোঝালেন, আমির আব্বা, এখন বউয়ের প্রতি মায়া দেখানোর সময় না, মাত্র 8 দিন বাকি। রিদওয়ানকে সুস্থ হতে হবে, আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। 21 জন মেয়ে 8 দিনের মধ্যে জোগাড় করতে হবে। মুজিদের কথা আমিরের উপর কাজ করে। সে খলিলকে বলে A2 ঘরে রিদওয়ানকে রাখতে। খলিল রিদওয়ানকে নিয়ে যান। মুজিদ তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে দেখে বললেন, আমরা কিন্তু এখন বিপদের উপরে আছি, কিছুতেই মন অন্য জায়গায় দেয়া যাবে না। বিপদ থেকে রক্ষা না পেলে এতদিনের কষ্টে গড়ে তোলা সাম্রাজ্য জলে যাবে। তোর হাতে সব দিয়েছি, কারণ আমি জানি আমার ছেলে বাঘের বাচ্চা, সে সব কিছু পারে, থাবা দিয়ে সব ধ্বংস করে দিতে পারে। অর্থের উপরে কিছু নেই, অর্থ দিয়ে সব কেনা যায়। মজিদের কথাগুলো আমিরের ওপর বিষাক্ত বিষের মতো প্রভাব ফেলে। মুহূর্ত মধ্যেই তার পূর্বের ধ্যানজ্ঞান মস্তিষ্ক জুড়ে বসে। পদ্মজার সাথে দেখা হওয়ার পর সে এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু এমন তো হওয়া যাবে না, কিছুতেই না। নারীর আকুতি মিনতি আর অর্থের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিচ্ছু নেই। আমির অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বাঁকাল। তারপর মজিদকে নিয়ে রক্তে প্রবেশ করল। রক্তের B1 ঘরে প্রবেশ করতেই মজিদের মনটা ভরে যায়। নগ্ন কতগুলো দেহ রক্তাক্ত হয়ে পড়ে আছে, মাঝে মাঝে এক দুটো নড়ছে, গোঙাচ্ছে, যা তাদের জন্যে চক্ষু শীতল দৃশ্য। আরভি দেশে জানালো 2 মেয়ে মারা গেছে। আমির ভ্রুকুটি করে জানতে চাইল, কোন 2টি মেয়ে? আরভিদ লাঠি দিয়ে ঠেলে 2টি নিস্তেজ দেহ দেখালো। আমির আদেশ দিল, 2টো যে আলাদা করো, আর একটা বস্তা আর ছুরি রামদা নিয়ে আসো, চাচারে বলবা আসতে। আরভিদ চলে গেল। মজিদ জিজ্ঞেস করলেন, আজ ট্রলার লাগবে? আমির উত্তর দিল, লাগবে। লাশ রেখে দিলে দুর্গন্ধ ছড়াবে, আর মন্তুরে বলে দিও বড় নদীতে ফেলতে, মাদিনীতে যেন না ফেলে। শফিক বলছে কয়দিন পর পর একই নদীতে লাশ পায়, যা সন্দেহবাতিক, ওদের থানায় তদন্ত চলছে। মুজিদ মহা বিরক্তি নিয়ে বললেন, মন্তুরে মনে চায় জুতো দিয়ে পিটাই, বারবার বলার পরও একই ভুল করে। আমির নিশ্চিন্ত করে বলল, কয়টা ঘা দিলেই ঠিক হয়ে যাবে। রাফেদ পদ্মজার জন্য খাবার নিয়ে আসে। প্লেট বিছানার একপাশে রেখে পদ্মজার হাত পায়ের বাঁধন খুলে দিল। বন্দিদশা থেকে মুক্তি পেয়েই রাফেদ কিছু বুঝে ওঠার পূর্বে রাফেদকে জোরে ধাক্কা মারল পদ্মজা। রাফেদ এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। 200 বছরের পুরনো পাতাল ঘরের দেয়ালে বাড়ি খেয়ে তেই মাথা চক্কর দিয়ে ওঠে। ততক্ষণে পদ্মজা বেরিয়ে যায়। পদ্মজা নিশ্চিত হয়ে গেছে তাকে কেউ আক্রমণ করবে না। আমির আক্রমণ করতে নিষেধ করেছে, তাই সে নির্ভয়ে রাফেদকে আঘাত করে বেরিয়ে আসে। এক ছুটে প্রবেশ করে রক্তে। আমিরের সাথে তার কথা আছে, সে কি চায় জানতে চায়। এভাবে সময়টাকে থামিয়ে রাখলে চলবে না। B1 ঘরের সামনে এসে দাঁড়ালো পদ্মজা। গতকাল দেখেনি দরজার B1 লেখাটি।
আজ দেখেছে, তার বুক কাঁপছে দুরু দুরু। মজিদ হাওলাদারের হাসি শোনা যাচ্ছে গোঙানির শব্দ। পদ্মজার লোমকূপ দাঁড়িয়ে পড়েছে। সে দরজা ঠেলে উঁকি দেয়। গতকালের দৃশ্যর চেয়েও ভয়ঙ্কর এক দৃশ্য ভেসে ওঠে। মেঝেতে রক্তের বন্যা, প্রতিটি মেয়ে অচেতনের মতো পড়ে আছে। তারা চিৎকার করছে না, যেন প্রাণ যাওয়ার অপেক্ষাতেই আছে। মজিদ হাওলাদার লাঠি দিয়ে মেয়েগুলোর স্পর্শকাতর স্থানে পাশবিক উল্লাসে আঘাত করছে। তার চেয়ে কিছুটা দূরে দামি একখানা চেয়ারে বসে আমির কিছু কাগজ দেখছে। পাশেই খলিল হাওলাদার বসে আছেন। একটা মেয়ের দেহ ছুরি দিয়ে কেটে বস্তায় ভরছেন, যাতে কেউ দেহ শনাক্ত না করতে পারে। সামনে রয়েছে রামদা 3টে। ভীভৎস দৃশ্যটি যে কাউকে ভীত ও সন্ত্রস্ত করে তুলবে। পদ্মজার বেলাও তা হয়। বমি গলায় এসে আটকে যায়, শরীর বেয়ে একটা আগুন ছুটে এসে মাথায় থেমে যায়। সঙ্গে সঙ্গে পদ্মজার চোয়াল শক্ত হয়ে আসে। সে ঝড়ের গতিতে তেড়ে এসে বয়স্ক শয়তান মজিদকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দূরে। মজিদ হাওলাদার মেঝেতে উবু হয়ে পড়েন, নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। মজিদ মেঝেতে উবু হয়ে পড়তেই খলিল উঠে দাঁড়ায়, পদ্মজার চুলের মুঠি টেনে ধরে। সেকেন্ড খানিক পার হতে পারেনি তার আগেই আমির খলিলকে থাবা দিয়ে সরিয়ে দেয়। এক হাতে জড়িয়ে ধরে পদ্মজাকে। আমিরের ছোঁয়া গায়ে লাগতেই পদ্মজা ছ্যাত করে উঠল। এই ঘৃণ্য মানুষটিকে সে এখন সহ্য করতে পারছে না। আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঝে থেকে রামদা তুলে নিল। আমিরের দিকে রামদা তাক করে সাপের মতো হিস হিস করতে করতে বলল, আমি কিন্তু মেরে দেব, একদম একদম মেরে দেব। পদ্মজার গলা কাঁপছে, শরীর কাঁপছে। চারপাশে রক্তাক্ত দেহ ছড়িয়ে আছে, একপাশে মানুষের দেহের টুকরো। সে ভেতরে ভেতরে ভেঙ্গে গুড়িয়ে যাচ্ছে। এই পরিবেশে নিতে পারছে না। এমন নির্দয় বর্বর মানুষ ছিল পাক সেনারা। এই কথা সে শুনেছে তার মায়ের কাছে। সে যেন পাক সেনাদের বাঙালি রূপে দেখছে। পদ্মজা অস্থির হয়ে চারপাশ দেখে। মেয়েগুলো কিভাবে বাঁচানো যায় জানা নেই, কোনো পথ নেই। খলিল পদ্মজার দিকে ছুরি ছুঁড়ে মারার জন্য উদ্যত হয়, তখন আমির হুঙ্কার দিয়ে উঠল, শুয়োর বাচ্চা, হাত নামা। কি জঘন্য আমিরের ভাষা, চোখের দৃষ্টি, হুঙ্কার। পদ্মজার গা রিরি করে ওঠে। আমিরের দিকে রামদা উঁচু করে হুমকি দিল, যারা যারা আছে সবাইকে ছেড়ে দেন, নয়তো আমি আপনাকে মেরে ফেলব। পদ্মজা ঘামছে, তার কথা এলোমেলো, তার শরীরে অস্থিরতা। একবার এদিকে তাকাচ্ছে, আরেকবার ওদিকে। দিক দিশা হারিয়ে ফেলেছে। কি করবে ভেবে পাচ্ছে না। তার মাথা কাজ করছে না। বমি ঠেলে ঠুসে ওপরের দিকে আসছে। আরভের দরজার পাশে এসে দাঁড়ায়। রাফেদ তার পিছনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পিছনে কারো উপস্থিতি পেতেই পদ্মজা ফিরে তাকালো। সুযোগ পেয়ে আমির পিছন থেকে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজার হাত থেকে রামদা ছিনিয়ে নিল। পদ্মজা কিরমির করতে থাকে, মুখ দিয়ে ক্রোধে বের হতে থাকে অদ্ভুত কিছু শব্দ। আমির পদ্মজাকে ধমক দিয়ে বলল, এইবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, থামো। পদ্মজা অগ্নি চোখে আমিরের দিকে তাকালো। সে আমিরের সাথে ধস্তাধস্তি শুরু করে। নিজের অজান্তে খামচে আমিরের হাত থেকে রক্ত নিয়ে আসে, ছটফট করতে থাকে। পদ্মজার গা থেকে শাড়ি পড়ে যায়, ভেসে উঠে শরীরের অনেকাংশ। সম্পর্কে মজিদ, খলিল যাই হোক না কেন, আমির জানে তারা কতটা নিকৃষ্ট। তাদের চরিত্র, চাহনি সব নিয়েই তার ধারণা আছে। তাই সে দ্রুত পদ্মজাকে শাড়ি দিয়ে ঢেকে দিল, শক্ত করে চেপে ধরল। আচমকা পদ্মজা বমি করতে শুরু করে, যা ছিটকে পড়ে আমিরের চোখ মুখে। সে চোখ মুখ কুঁচকে ফেলে। পদ্মজার শরীর নেতিয়ে পড়ে। আমির পদ্মজাকে নিয়ে ইওয়ানে চলে আসে। দুর্বল শরীরেও পদ্মজার তেজ কমে না। আমিরও হারার পাত্র নয়। তার পুরুষালী শক্তির সাথে পদ্মজা পেরে উঠেনি। একসময় পদ্মজা থেমিরাল, ডুকরে কেঁদে উঠল। আমির দূরে সরে দাঁড়ায়। এ কি শুরু হয়েছে? তার এই রাজত্বে এমন বিশৃঙ্খলা কখনো হয়নি। পদ্মজার জন্য বারবার কাজে বিঘ্ন ঘটছে। পদ্মজাকে অন্দর মহলে পাঠানো সম্ভব না। পদ্মজা যেভাবে রিদওয়ানকে আঘাত করেছে, তাতে আর ভরসা নেই পদ্মজার উপর। যে কোনো মুহূর্তে পদ্মজা হাতের বাইরে চলে যেতে পারে। একমাত্র সে পারে পদ্মজাকে নিয়ন্ত্রণ করতে। আর এই মুহূর্তে তার অন্দর মহলে ফেরা যাবে না। 2-3 দিন লাগবে ফিরতে। আমির মনে মনে ভেবে নেয়, বাকি যে কটি দিন সে এখানে আছে, পদ্মজাকে এক ঘরে বেঁধে রাখবে। কিছুতেই বাঁধন খোলা যাবে না। আমির পদ্মজার দিকে এগোয়। পদ্মজা চিৎকার করে উঠল, খারাপ লোক, ঘেন্না হচ্ছে আমার, ঘেন্না হচ্ছে। পদ্মজা প্রবল আক্রোশে আমিরের পায়ের কাছে থুতু ফেলল।
আমির পদ্মজার 2 হাত পিঠের দিকে নিয়ে শক্ত করে চেপে ধরল, বেঁধে ফেলল দড়ি দিয়ে। তারপর বিছানায় ফেলে পা বাঁধতে বাঁধতে বলল, ভুল করলে এখানে এসে, এত নাক না গলালে ভালো থাকতে, সুখে থাকতে। পদ্মজা ক্রোধে আক্রোশে ঘোরে আছে, হাত পা বেঁধে ফেললেও মুক্ত আছে। পদ্মজা মুখের থুতু দিয়ে বুঝিয়ে দিল সে আমিরকে সহ্য করতে পারছে না। আমিরের মুখে থুতু পড়তেই তার মাথা চড়ে যায়। পদ্মজা ঘৃণা ভরে বলল, আমাকে ডাকবেন না আপনি, পিশাচাকটা। আমির হুমকি দিল, আমি কিন্তু তোমার গায়ে হাত তুলব। পদ্মজা নির্ভয়ে বলল, আমি আশা করি না যে আপনি আমাকে মারবেন না। মজিদ আয়েশি ভঙ্গিতে বসে আছেন। তিনি পদ্মজাকে নিয়ে আতঙ্কে আছেন। মনে মনে তিনি পদ্মজাকে কয়েকবার খুন করেছেন, কিন্তু তা বাস্তবায়ন হয়তো সম্ভব না যতদিন পদ্মজার উপর আমিরের আকর্ষণ আছে। তিনি খলিলকে গম্ভীর কণ্ঠে বললেন, আমির রে পদ্মজার কাছ থেকে নিয়ে আয়। ওই মাঝি মায়াবিনী রূপ দিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁসকে বশ করে নিবে। খলিলের কানে মজিদের কথা গেল না। তিনি রাগে ফুলে আছেন। আমির সব সময় তার সাথে এবং রিদওয়ানের সাথে কুকুরের মতো ব্যবহার করে। 2 বাপ বেটা মিলে অনেকবার পরিকল্পনা করেছে আমিরকে খুন করার, কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি, প্রখর শ্রবণ শক্তি, নিজেকে রক্ষা করার মতো কৌশল ডিঙিয়ে তাকে আক্রমণ করার সাহস কখনো হয়ে ওঠেনি। এছাড়া আমিরের এক একটা চামচা তার মতোই জাতখুনি। তবে খলিল দমেও যাননি। একদিন সুযোগ হবে, সেদিন এক কোপে আলাদা করে দিবেন আমিরের মাথা। তাছাড়া মজিদকেও খলিলের পছন্দ নয়। সব সম্পত্তি আমিরের নামে করে দিয়েছে। মনের ক্রোধ মনেই রয়ে যায়, কাজ করতে হয় আমিরের হয়ে, নিজেরা আর দখল নিতে পারে না। মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন, খলিল। খলিল সম্বিত ফিরে পেয়ে বলল, কো ভাই। মজিদ আদেশ দিলেন, যা আমিরে গিয়ে বল রায়পুরে যেতে, ওদিকে মেলা হচ্ছে। খলিল উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, মেলায় ধরা পড়ে যাব না? মজিদ দৃঢ় কণ্ঠে বললেন, এখন ঝুঁকি নিতেই হবে, সময় নেই, আর আমির পারবে। খলিল এওয়ানে আসে, আমিরকে বলে রায়পুরের কথা। আমির দরজা বন্ধ করে বেরিয়ে যায়। যাওয়ার আগে মাফলার দিয়ে মুখ ঢেকে নিল, আর মজিদকে হুমকি দিয়ে বলে গেল পদ্মজার গায়ে কোনো টোকা যেন না লাগে। তারপর সাথে নিয়ে যায় রাফেদকে। ট্রলারে আছে মন্তু আর শ্রীভব। পদ্মজা পড়ে থাকে ঘরে। তার চোখ বেয়ে জল নেমে আসে, মাথা ঘুরছে খুব, চোখ দুটি বারবার বন্ধ হয়ে আসছে। মন এবং শরীর দুটোর উপর দিয়েই দখল যাচ্ছে। সে চোখ বন্ধ করে। চোখের পর্দায় ভেসে ওঠে পূর্ণা ও প্রেমার মুখ। এই পাপের কবলে যদি পূর্ণা ও প্রেমা পড়ে? পদ্মজা চট করে চোখ খুলে। তার শিরদাঁড়ায় শীতল ঠান্ডা স্রোত বয়ে যায়। চিন্তায় মাথা ব্যথা বেড়ে যায়। দরজা খোলার শব্দ পেলে ক্লান্ত চোখ দুটি খুলল পদ্মজা। ঘরে প্রবেশ করে রিদওয়ান, তার ঠোঁটে হাসি। পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। রিদওয়ান হেসে বলল, এই দিনটার অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে। পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রিদওয়ান ব্যাখ্যা করল, আমির কি ঠকানোটাই না ঠকালো তোমাকে। রিদওয়ান দাঁত বের করে হাসল। হাসি দেখে মনে হচ্ছে সত্যিই আজ তার সুখের দিন। সে তো এটাই চেয়েছে, পদ্মজা জেনে যাক সব। রিদওয়ান আবার বলল, তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম যাতে আমিরকে চিনে ফেলতে পারো, কিন্তু তোমার আগে সেই সংকেত আমিরের চোখে পড়ে যেত। কি কপাল আমিরের, দুনিয়ার সব সুখ নিয়েই ও জন্মেছে। পদ্মজা প্রশ্ন করল, আপনি কেন চাইতেন? আপনি তো এই দলেরই। রিদওয়ান নিজের স্বার্থ জানাল, দলের তো বাধ্য হয়ে। দেখো, আমি তোমাকে আগে পছন্দ করেছি, সেই হিসাবে আমার তোমাকে পাওয়া উচিত ছিল। কিন্তু কে পেয়েছে? আমির, যে একজন নারী অত্যাচারী, নারী ব্যবসায়ী, খুনি, শয়তান। পদ্মজা বিদ্রুপ করে বলল, শয়তান তো আপনিও। রিদওয়ান নির্লজ্জের মতো বলল, আমি শয়তান হলে তোমার কি যায় আসে? তোমার স্বামী হলে? পদ্মজা তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, এখানে কেন এসেছেন? রিদওয়ান সহজভাবে উত্তর দিল, গল্প করতে। পদ্মজা জিজ্ঞাসা করল, মেয়েগুলোকে মারা হচ্ছে কেন? রিদওয়ান মুচকি হেসে পদ্মজার দিকে তাকিয়ে রইল। সে সব বলার জন্যই এখানে এসেছে। পদ্মজা ও আমির প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে, সেই আনন্দবোধ হয় বেহেশতেও নেই।
এটা রিদওয়ানের ভাবনা। তাই তো সে যখনই শুনল আমিরের উপস্থিতি এখন নেই, সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়েই পদ্মজার কাছে চলে এসেছে। রিদওয়ান ধীরে সুস্থে জানালো এই পাতাল ঘরের ইতিহাস। 200 বছর পুরনো এই পাতাল ঘর। আগে মন্দির ছিল, মন্দিরের নিচে পাতাল ঘর বানানো হয়েছিল। সেখানে সোনার মূর্তি ছিল, মূর্তির গায়ে ছিল হীরা পান্না। তখনকার আমলে রাজার দায়িত্বে ছিল এই পাতাল ঘর। তারপর সেটা কোনোভাবে হাওলাদার বাড়ির হয়ে যায়। সোনার মূর্তিও নাই হয়ে যায়, তার খোঁজ কেউ জানে না। তখনের প্রজন্মে হাওলাদার বংশের একজন পুরুষ ছিলেন নারী আসক্ত। তিনি যখন বাড়ির পিছনে এমন একটা পাতাল ঘরের সন্ধান পেলেন, মাথাচাড়া দিয়ে ওঠে নারী আসক্তি। তারপর থেকেই মেয়েদের ধরে এনে ধর্ষণ করে খুন করা হয়ে ওঠে প্রতিদিনকার অভ্যাস। আস্তে আস্তেই পাপ ছড়িয়ে পড়ে বংশের সব ছেলেদের মধ্যে। পাতাল ঘর তাদের মনে নিষিদ্ধ মহাপাপের বাসনা জাগিয়ে তোলে। আস্তে আস্তে ধর্ষণের সাথে সাথে নারী বিক্রি শুরু হয় পতিত বৃত্তি। লম্পট ক্ষমতাশালীরা অর্থ দিয়ে নারী ভোগ করতে আসত পাতাল ঘরে। এই পাপ মজিদ হাওলাদার অবধি একইভাবে চলে আসে। আমির হাওলাদার সেটাকে বিদেশ অবধি নিয়ে যায়, টাকার পাহাড় গড়ে তোলে। পাতাল ঘরকে করে তোলে আধুনিক, বানায় আরও কয়েকটি ঘর, চারিদিকে নিরাপত্তা শক্ত করে। প্রতি বছরের শীতে এবং বর্ষাকালে কয়েকটি মেয়েকে ধরে এনে হাওলাদার বাড়ির পুরুষেরা নিজেদের পুরুষত্বের ক্ষমতা প্রমাণ করে। তারপর 14 দিন ধরে একটানা তাদের করা হয় নির্মম অত্যাচার। 14 দিনের মধ্যে অনেকে মারা যায়, আবার অনেকে বেঁচে থাকে। যারা বেঁচে থাকে তাদের কুপিয়ে হত্যা করা হয়। তারপর লাশের গায়ে পাথর বিঁধে ট্রলারে করে ডুবিয়ে দেওয়া হয় সব বড় বড় নদীতে। আর বছরে 4 বার নারী পাচার করা হয় বিদেশে। পুরো বছর জুড়ে খুঁত চলে নারীর শিকারের। এ পাপ হাওলাদার বাড়ির রক্তে মিশে গিয়েছে। বয়স 15 হতেই বাড়ির ছেলেদের জড়িয়ে দেওয়া হয় এই চক্রের সাথে। এ যেন হাওলাদার বংশের রীতি। ছেলে হয়ে জন্মালে এই রীতি অনুযায়ী চলতেই হবে। সব শুনে পদ্মজা পায়ের তালু থেকে মাথার চুল অবধি কেঁপে ওঠে। 200 বছর ধরে চলছে এই পাপ, কেউ বিঘ্ন ঘটাতে পারেনি। অথচ এই হাওলাদার বাড়ির সুনাম সব জায়গায়। হিন্দুরা হাওলাদার বাড়ির পুরুষদের দেবতার সাথে তুলনা করে, আর মুসলিমরা ফেরেশতার সাথে। অথচ এদের রক্তেই শয়তানের বসবাস। এই তবে এই বাড়ির রহস্য। এজন্যই কি মেয়ে হওয়ার পর সৃষ্টিকর্তা তাকে বন্ধা করে দেয়? আমিরও কি নারী আসক্ত? এটাই তো স্বাভাবিক। হাওলাদার বংশের ছেলে হয়ে নারী ভোগ করেনি, এমন ভাবনা মানায় না। পদ্মদার নিঃশ্বাস ঘন হয়ে আসে, বুক হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। বার কয়েক ঢোক গিলে রিদওয়ান পদ্মজার অস্থিরতা টের পেয়েছে। তার পৈশাচিক আনন্দ হচ্ছে। সে খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, এবার চলো 6 বছর পূর্বে ফিরে যাই, সেই ঝড়ের সন্ধেতে, যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। সেই ঝড়ের সন্ধেতে যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। বাক্য দুটি পদ্মজার নিঃশ্বাস থামিয়ে দিল। রিদওয়ান বিছানা ছেড়ে চেয়ার টেনে বসল। রিদওয়ান বলল, আমির সারা বছরই ঢাকা থাকে, শুধু বর্ষাকাল আর শীতকালে গ্রামে আসে। সে সময় বর্ষাকাল ছিল, মেয়ে জোগাড় হয়ে গেছে। সেই আনন্দে আমির আমার সাথে তাস খেলে, বলে যদি ওকে আমি হারাতে পারি আমি যা চাইব তাই দিবে। একটু প্রশংসা করি, আমির শয়তান হলেও কথা দিয়ে কথা রাখার অভ্যেসটা ভালোই ছিল। আমার সৌভাগ্য, আমির সেদিন হেরে যায়। আমাদের 8 পাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো স্বীকার করি না, এটা আমাদের নিয়ম। নিজের গ্রামের মেয়ে হারালে দুর্নাম হবে বড় চাচার, কারণ তিনি মতব্বর। 8 পাড়ার কোনো মেয়ে আজও আমাদের হাতে পড়েনি। আমি তোমাকে স্কুলে যাওয়ার সময় দেখি, বিশ্বাস করো আমি তোমাকে যেদিন দেখি সেদিন রাতে ঘুমাতে পারিনি। আব্বাকে বলছি তোমাকে এনে দিতে, তিনি দিলেন না। 8 পাড়ার মেয়ে তুলে আনা যাবে না, কড়া নিষেধ। তারপর অনুরোধ করেছি যাতে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। তখন বড় চাচা বললেন, তোমার মায়ের কথা, তিনি মুক্তিযোদ্ধা,
গ্রামের অনেকের কাছে শুনেছেন তোমার মা নাকি মেয়ে বিয়ে দিবেন না। দূর দূরান্ত থেকে বনেদি ঘরের ছেলেরাও নাকি এসেছে বিয়ের জন্য, তাও তিনি বিয়ে দিতে রাজি হননি। কিন্তু আমার তো তোমাকে লাগবেই। তোমার রূপ এমনই যে সারা জীবন ভোগ করলেও পানসে লাগবে না। শেষ কথাটি শুনে রাগে পদ্মজান কপালের চামড়া কুঁচকে যায়, তবে টু শব্দ করল না। রিদওয়ান বলছে, আমার এই বাড়ির প্রতি, এই পাতাল ঘরের প্রতি লোভ অনেক আগে থেকে, তবু আমি সেসবের কিছু না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছি। কতটা পছন্দ করেছি ভাবো একবার। ভাবো পদ্মজা, একটু ভাবো। রিদওয়ান পদ্মজার দিকে কাতর চোখে তাকালো, তারপর চোখ মুখে ক্রোধ এনে বলল, কিন্তু হলো কি? নিজে পছন্দ করে ফেলল। আমির আমার জন্য তোমাকে তুলে আনতে গিয়েছিল। আমি জানতাম তোমার আম্মা বাড়িতে নেই, তাই এর পরদিনই আমির তোমাদের বাড়িতে যায়। কথা দিয়েছিল এশার আজানের আগেই আমার কাছে তোমাকে পৌঁছে দিবে। ধরক্তের B3 ঘরে আমি অপেক্ষায় ছিলাম। মাঝ রাত অবধি অপেক্ষা করেছি। তারপর অন্দরমহলে চলে যাই। গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে তোমার সাথে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দিবে। যদিও সবাই জানি আমির কোনোদিন তার পেশা ছাড়বে না, তাও বড় চাচা আমিরকে অসন্তুষ্ট রাখতে চান না, তাই কথা দিলেন তোমার সাথেই বিয়ে হবে, যেভাবেই হোক। আমিরের সাথে আমার তর্ক হয়। আমাকে তখনই আদেশ দেওয়া হয় সঈদকে খুন করতে হবে। সঈদ আমিরের সাথে বেয়াদবি করেছে, যা আমিরের গায়ে লেগেছে। ও চায় না সঈদ আর বেঁচে থাকুক। আমিরের আদেশ পালন করতেই হয়, কিন্তু সেদিন আমি শুনিনি। তখন বড় চাচা বলল, পদ্মজা সমাজের কাছে আমিরের বউ হলেও ঘরের তোরও বউ হবে। আমি তার ব্যবস্থা করব, আমিরের সাথে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, তাই শহীদকে সরিয়ে দেই। সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য। কিন্তু অবাক কাণ্ড কি জানো? তোমার মাও সেদিনও সেখানে উপস্থিত ছিলেন। মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি। মেয়ে মানুষ হয়ে কীরকম ভাবে যে নেশাগ্রস্ত দুটি মানুষকে জবাই করেছে তুমি ভাবতেও পারবে না। রিদওয়ান থামল। সে অবাক চোখে পদ্মজার দিকে তাকিয়ে আছে। পদ্মজার কোনো ভাবান্তর হল না। সে জানে এই ঘটনা, চিঠিতে পড়েছে। রিদওয়ান বলল, তারপর দিন সালিশে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। তোমার আম্মাও রাজি হয়ে গেলেন। বলেছি না, আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে। আম্মা আমাকে চিনতেন না, কখনো দেখলেও বা নাম শুনলে মুখ মনে নেই, তাই তিনি নিশ্চিন্তে বিয়ের প্রস্তাব মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে কতটা মহান সেটা তুমিও জানো। 2 মাস অন্তর অন্তর দান করেন, সবার অভাব দূর করেন, চিকিৎসা করান। ওনার ছেলের বউ মানে অনেক কিছু। তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না। সে যাই হোক, পরের কথা বলি। আমির যখন শুনল তোমার আম্মা 2টো খুন করেছে, ও চিন্তায় পড়ে যায়। আমির ধূর্তবাজ, চালাক, ও মানুষ চেনে। ও তাৎক্ষণিক বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ, তাই আমাকে নিষেধ করল বিয়েবাড়িতে আমার মুখ না দেখাতে। চিনে গেলে সমস্যা হবে। আমিরের সাথে তাল মিলিয়ে বড় চাচাও নিষেধ করল। আমি তো। পদ্মজা মাঝপথে প্রশ্ন করল, আপনি এই গ্রামের ছেড়ে, আর আম্মাও এই গ্রামের মেয়ে বউ, তারপরেও আপনাকে চিনতেন না? রিদওয়ান বলল, ওই যে বললাম, কখনো হাওলাদার বাড়ির ছেলে হিসাবে দেখলেও মনে নেই, নয়তো নাম জানতে মুখ চিনতেন না। তাছাড়া আমাকে সত্যি অনেকে চেনে না। নাম জানলে মুখ চেনে না, মুখ চিনলেও হুট করে দেখে ধরতে পারে না। সব সময় এখানে থাকি, অন্দরমহলে থাকি, রাতে বের হই, ট্রলারে থাকি। এটা খুব সহজ ব্যাপার। আম্মা চিনতেন না বললে বেমানান লাগবে না। আর শুনেছি আম্মা নাকি সমাজের দিকে চোখ দিতেন না তেমন, নিজের সংসার আর 3 মেয়েকে নিয়েই থাকতেন। কথাগুলো অবহেলার স্বরে বলে রিদওয়ান থামল। পদ্মজা কিছু বলল না। রিদওয়ান ভ্রুকুঞ্চন করে বলল, কোথায় যেন ছিলাম? পদ্মজা জবাব দিল না। রিদওয়ান মনে করার চেষ্টা করল, মনে পড়তে আবার বলা শুরু করল। আমিরের কথা মতো সে হেমলতাকে মুখ দেখায়নি, যায়নিও বাড়িতে। বিয়ের 2 দিন আগে মেয়েগুলোকে ঢাকা চালান করে দেওয়া হয়। সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো পাচার করে দেয় বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে। একটা মেয়ে রয়ে যায়। সে মেয়েটিকে পদ্মজার আমিরের বিয়ের আগের দিন রাতে হত্যা করা হয়। তারপর আমিরের কথা মতো হাবলু আর রিদওয়ান চলে আসে হাওড়ে। অন্দরমহলে তখন আমিরের হলুদের উৎসব চলছিল। হাওড়ে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তাড়াও ছিল। আবার মেয়েটি অনেক দূরের, তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ মাথায় আর হাওড়ের শুরুতে ফেলে দেয়। তখনই খেয়ালে পড়ে আরেকটি নৌকা, যেখানে মোড়ল বাড়ির পরিবার ছিল। রিদওয়ান ট্রলারের ভেতর ছিল। সে হাবলুকে তাড়া দেয় দ্রুত ট্রলার ঘোরাতে। তারপরের কাহিনী পদ্মজার জানা। পুরোটা শুনে পদ্মজা অবাক হয়ে যায়।
সে হতভম্ব হয়ে প্রশ্ন করল, আর আর হানিফ মামার ব্যাপারটা? রিদওয়ান খুব বিরক্তি নিয়ে বলল, এসব ছোটখাটো ব্যাপার। ওই শালা আমাদের সাথেরই লোক ছিল, তারপর আধিপত্য দেখানো শুরু করে, টাকা চায় অনেক, আমিরের উপরও কথা বলা শুরু করে, হুমকি দেয়, তার চাহিদা বেগে যায়। অনেকদিন সহ্য করার পর একদম উপরে পাঠিয়ে দিই। রিদওয়ান হাসল, যেন খুব মহৎ একখানা কাজ করেছে। তারপর আবার বলল, প্রান্তর আব্বা আর আব্দুল, এদের নিয়েও প্রশ্ন করবে নাকি? এদের কথা জেনে তোমার লাভ নেই। দুইজনই সব জেনে ফেলার কারণে মরেছে। সহজ হিসাব, প্রান্তর বাপ আমিরের হাতে, আব্দুল আমার হাতে। এসব বাদ দাও, আমরা আমিরের কথাতেই যাই। তোমাকে শুধু আমিরের গল্প শোনাব। রিদওয়ানের কাছে কথাগুলো যেন কত স্বাভাবিক, যেন মশা মারার গল্প বলছে। পদ্মজা ভীষণ অবাক হচ্ছে, এই হাওলাদার বাড়ির আজ তার গায়ে এত আগে থেকেই লেগেছিল। হানিফকে খুন করতে গিয়ে তার মা খালি হাতে ফিরে আসে, তার পরদিন হানিফের লাশ পাওয়া যায়। অথচ তার মা খুন করেনি, প্রান্তর বা খুন হয়। প্রান্ত মুন্না থেকে প্রান্ত হয়ে ওঠে, তাদের ভাই হয়ে ওঠে। আমির শিকার করতে এসে তার প্রেমে পড়ে যায়, বিয়ে ঠিক হয়। বিয়ের আগের দিন রাতে নদীতে লাশ পাওয়া যায়, তারপর অবশেষে বিয়ে হয়। সবকিছু এক সুতোয় গাঁথা। এ কেমন যোগসূত্র? পদ্মজার মাথা ভন ভন করতে থাকে। এতদিন একটা চক্র তার আশেপাশে শব্দ তুলে ঘুরঘুর করছিল। সে শব্দ ঠিকই শুনেছে, তবে তার উপস্থিতি ধরতে পারেনি। রিদওয়ান বলল, বিয়ের দিন রাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম। ভেবেছিলাম আমির কিছু বলবে না, কিন্তু হলো কি? সে তো তোমার রূপে একেবারে কুপোকাত। তারপরও ঘটনাও বোধহয় জানো। আমির আষ্টে পৃষ্ঠে তোমাকে আগলে রাখা শুরু করে। একসময় বিভিন্ন কার্যকলাপে তোমার সন্দেহ হতে থাকে। এই ব্যাপারটা আমিরকে চিন্তায় ফেলে দেয়, পাহারাদার বাড়িয়ে দেয়। তোমার উপর নজর রাখার জন্য রেখে দেওয়া হয় লতিফাকে। তাই আমিরের সাজানো দেয়াল ভেঙে পৌঁছাতে পারোনি পাতাল ঘরে। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষ চিনতে পারেন। কার মুখ থেকে জানি আমির শুনেছিল। ব্যাপারটাকে গুরুত্বভাবে নিয়ে নেয় আমির। সে কোনো ঝুঁকি নিতে চায় না। তোমার আম্মাকে নিয়ে একটু ভয়ও ছিল। মহিলার চাহনি, কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ। আমির পরিকল্পনা করে তোমার আম্মার গলাটা আলাদা করে দিবে। মাঝপথে কাটা রাখা ভালো না। এটা কিন্তু আমার কথা না, আমিরের কথা। রিদওয়ান পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য তাকালো। পদ্মজার চোখ দুটি অগ্নিমূর্তি ধারণ করে। আমির হাওলাদার তার মাকে খুন করতে চেয়েছিল? রিদওয়ান পদ্মজার মেজাজ আঁচ করতে পেরে বলল, এমনকি খুন করতেও গিয়েছিল। পদ্মজা চমকিতে তাকালো। তার চোখে জল টলমল করছে, সেই সাথে লাল হয়ে উঠেছে। রিদওয়ান বলল, ঘটনাটা তোমার বিয়ের কয়েকদিন পরের। সেখানে গিয়ে জানতে পারল তোমার আম্মার কি এক রোগ হয়েছে। মরে যাবে, সব ভুলে যাবে। সম্ভবত তোমার আম্মা তোমার আব্বার সাথে কথা বলছিল। আমার ঠিক মনে নেই, অনেক আগের ঘটনা তো। তাই আমির তার পরিকল্পনা বাদ দিল। কয়েকদিন পর তোমাকে নিয়ে ঢাকা চলে যাবে। এখন আর এসব করে লাভ নেই। কয়েকদিন পর এমনিতেই মরে যাবে। তবে যদি না মরত, তাহলে কিন্তু আমিরই খুন করত। এই হলো তোমার সোহাগের স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি। কি যে আনন্দ হচ্ছে তার! শুধু পদ্মজা জানে তার কি পরিমাণ কষ্ট হচ্ছে। আমিরের প্রতি রাগ, ঘৃণা নিঃশ্বাসের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। এই মুহূর্তে যদি তার হাত পায়ের বাঁধন খোলা থাকত, তবে সেই রিদওয়ানের এই গা জ্বালা হাসি চিরতরে বন্ধ করে দিয়ে আমিরকে শেষ করে দিত। রিদওয়ান হুই হুই করে উঠল, আরে আরও বাকি আছে তো, থেমে গেলে তো চলবে না। যেদিন তোমার ম্যাট্রিক পরীক্ষার ফলাফল দিল, সেদিন তোমার আম্মা প্রথম আমাদের বাড়িতে আসেন আর আমাকে দেখে চিনে ফেলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক নাড়া দিয়ে ওঠে। তিনি তোমাকে নিয়ে ভয় পান বোধহয়। আমি রাতের দ্বিতীয় তলায় হাঁটছিলাম, রুম্পা ভাবির ঘরটা নজরে রাখার জন্যে। ধীরে ধীরে হাঁটছিলাম, তাও সেই শব্দ তোমার মায়ের কানে চলে যায়। তিনি বেরিয়ে আসেন, আমাদের কথা হয়। উনি তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়েন। মা হিসেবে এমনটাই হওয়ার কথা। শেষ রাতে আমি আর আমির ছাদে ছিলাম। আচমকা দেখি তোমার আম্মা জঙ্গলের ভেতর ঢুকছেন। কত সাহস! মেয়ের শ্বশুরবাড়িতে প্রথমবার এসেই সন্দেহ করে পুরো বাড়ি ঘোরা শুরু করেছেন। বিন্দুমাত্র ভয় ডর নেই। জঙ্গলের ভেতরেই আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না। তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছু ধাওয়া করে। লক্ষ্য ছিল, যখনই তোমার আম্মা টের পাবে কিছু, তখনই ঝাঁপিয়ে পড়বে। কিন্তু তোমার আম্মা পুরো জঙ্গল ঘুরেও কিছু ধরতে পারেননি। এটা তোমার আম্মার ভাগ্য, নয়তো ওখানেই মরতে হতো। এখানেই কিন্তু সব শেষ নয়। তোমরা ঢাকা যাওয়ার পর উনি আরও দুবার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন।
দুইবারই হাবলু উনার পিছু নিয়েছে। আমি আমিরকে চিঠি লিখি। তখন আমির জানালো, আরেকবার তোমার আম্মা যদি এখানে আসে সঙ্গে সঙ্গে যেন মৃত্যু উপহার দিয়ে দিই। কিন্তু তিনি আর আসেননি। কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এখানে কিছু নেই, এই বাড়িতে গোপন কিছু নেই। নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন, কিছু একটা হবে, জানি না অত। তোমার মায়েরও ভাগ্য ভালো, দুইবার মেয়ের জামাইয়ের হাতে খুন হতে গিয়েও হয়নি, দুইবার হাবলুর মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হয়নি। ওনার মৃত্যুটাই লেখা ছিল রোগে। সে যাই হোক, দেখো আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয়, তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে, তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি ভালোবেসেছ, রাগ হচ্ছে না ভেবে? পদ্মজা নির্বাক, বাক হারা, তার ভেতরে বিন্দুমাত্র ভালোবাসার অনুভূতি যেন নেই। রিদওয়ান আবার বলতে শুরু করল, আমির তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্যে এখানে আসেনি। তুমি ভেবেছ সব কাজকর্ম ফেলে শুধু তোমার মন রাখতে এসেছে। এটা মিথ্যা। ও এখানে এসেছে বিপদে পড়ে। কুয়েট থেকে বড় অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে 6 মাস আগে। বিনিময়ে 30টা মেয়ে দিতে হবে। মেয়েগুলোর গায়ে একটু দাগও থাকবে না। মেয়ে দেওয়ার পথে ছিল 1 মাস আগেই। আমরা অনেক চেষ্টা করেছি, পারিনি। সব মানুষ চালাক হয়ে গেছে, এমন কখনো হয়নি। এইবার সব ওলটপালট হয়ে গেছে। আমিরেরও চাপ আসতে থাকে, ও টাকাগুলো খরচাও করে ফেলছে। কি করছে কে জানে। কুয়েত থেকে হুমকি এসেছে, আরও 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশ পুলিশ ঐক্যতে পাঠাবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা খুব ক্ষমতাশালী, বিশ্বের অনেক উন্নত দেশের সাথে তাদের চক্র সামিল আছে। আমরা সবাই এখন একটা ঝড়ে আছি, বিশেষ করে আমির আর ওর বাপ। তাই আমির এখানে এসেছে। 1 মাস শেষ হওয়ার আর 12 দিন বাকি। মেয়ে পাচার করতে হবে 8 দিন পরেই। মেয়ে জোগাড় হয়েছে 9 জন। যেভাবেই হোক আমাদের 21টা মেয়ে লাগবেই। তাই এখন খুব চাপ। আর মরার ওপর খাড়ার ঘাওর উপর উপস্থিত তুমি। রিদওয়ান শব্দ করে হাসল, তার হাসি যেন থামছে না। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ শুরু হয়েছে। 200 বছর চলেছে, আর কত চলবে? রিদওয়ান জবাব দিল, কিন্তু আমরা সেটা হতে দেব না। আমি তো দেবই না। আমার জীবনে কিছু বলতে শুধু এই অংশটাই আছে, বেঁচে থাকার একটাই অংশ। পদ্মজা প্রশ্ন করল, যে মেয়েগুলোকে মেরেছেন তাদের না মেরে পাচার করেই দিতে পারতেন, সেটা কেন করেননি? পদ্মজার ভিতরে অপ্রতিরোধ্য তুফান চলছে। কণ্ঠ শান্ত। রিদওয়ান স্বাভাবিক স্বরেই জানালো কেন তারা এই মেয়েগুলোকে পাচার করতে পারছে না। মেয়েগুলো 2 মাস ধরে এখানে আছে। প্রথম 15 দিন বীভৎস ধর্ষণে এদের অনেক ক্ষতি হয়ে গেছে, শরীরে বিভিন্ন দাগ বসে গেছে। তখন তারা জানতো না তাদের মেয়ের অভাব পড়ে যাবে। তারপরও 1 মাস ঔষধপত্র দিয়ে মেয়েগুলোর ক্ষতিপূরণের চেষ্টা করেছে, হয়নি। তাই বিগত 5 দিন ধরে তারা তাদের রীতি অনুসারে মেয়েগুলিকে পিটাচ্ছে। আজ 2টো মেয়ে মারা গেছে। আগে লাশই ফেলে দেওয়া হতো, 5 বছর ধরে টুকরো টুকরো করা হয়। এটাও আমিরের বুদ্ধি, যাতে কোনো মানুষের চোখে না পড়ে আর পুলিশও শনাক্ত করতে না পারে। পুলিশরাও এখন চালাক হয়ে গেছে। পদ্মজা দৃঢ়ভাবে বলল, আমি মেয়ে পাচার করতে দেব না। রিদওয়ান তাচ্ছিল্য করে বলল, কি করবে? পদ্মজা নিশ্চুপ। রিদওয়ান বলল, কিছুই পারবে না। আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়ব না, আর আমিরও তোমাকে ছাড়বে না। ও তোমার শরীরে আকৃষ্ট, ভালোবাসে না। যেদিন তুমি রুম্পার ঘরে রাতে ছিলে, সেদিন আমির তোমার খেয়াল রাখার জন্য না, তোমার উপর নজর রাখার জন্য রাতে ঘুমায়নি। রুম্পা কখন কি বলে দেয় সেই ভয়। রুম্পাকে খুন করার পরিকল্পনাও আমিরের। ও বাবলুকে পাঠায়, হাবলুর ভাই বাবলু। দুজনেই বংশগত জাত খুনি। কিন্তু গিয়ে দেখে আলমগীর ভাইয়া তার বউকে নিয়ে পালাচ্ছে। তবুও বাবলুর সাথে ওরা পারত না। সেখানে তুমি বাগড়া দাও, বাবলুকে খুন করে ফেলো। কি আশ্চর্য, একদম মায়ের রূপ পেয়েছ। পুরোটা দৃশ্য কিন্তু আমির দেখেছে। ও জঙ্গলে ছিল। এত এত চিন্তার মাঝে তোমার এই রূপ। তুমি যখন পূর্ণাকে নিয়ে অন্দরমহলে চলে যাও, তখন লাশ সরিয়ে দেওয়া হয়। তুমি পূর্ণাকে নিয়ে ঘরে যাও, তখন আমির তোমাদের ঘরে চলে যায়। এমনকি আমিরের জ্বরও হয়েছিল মেয়ে জোগাড়ের চিন্তায়। এমন অবস্থায় তোমার খুনাখুনির কাজকর্ম আমিরকে পাগল করে তোলে, অস্থির হয়ে পড়ে। রানীকে খোঁজার নাম করে এখানে এসে পরিকল্পনা করে তোমাকে ভয় দেখানোর, যাতে তুমি ঢাকা চলে যাও আমিরকে নিয়ে। ওর বিশ্বাস 8 দিনে মেয়ে জোগাড় করে ফেলবে। কিন্তু এটা বিশ্বাস নেই যে তুমি 8 দিন পরে ঢাকা যেতে রাজি হবে। তাই আগে থেকে কাজ এগিয়ে রাখার পরিকল্পনা করে। এমনকি তোমাকে মারতেও বলেছে, যাতে ভয় পাও।
মারার পরেও যখন ভয় পাওনি, তারপর বলল তোমাকে রক্ত দেখাতে, যদিও একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম তোমাকে। ওর বিশ্বাস ছিল স্বামীর জানের মায়ায় হলো ছেড়ে দেবে এই গ্রাম, কিন্তু তুমি তো মুখের ওপর বলে দিলে ঢাকা ফেরত যেতে রাজি নও তুমি। এই সত্যি তুমি আমিরকে ভালোবেসেছ? ভালোবাসা কি? পদ্মজার দাঁতে দাঁত চেপে চোখের জল ফেলছে। রিদওয়ান 2 হাত নাড়িয়ে বলল, আচ্ছা, এসব ভালোবাসা টালোবাসার কথা বাদ দাও। আমি তোমাকে ভালোবাসে না, সব ওর নাটক। ও তোমার রূপকেই ভালোবেসেছে। এখনও যে রূপের শরীর তোমার, আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, সেখানে তো ও হালালভাবে ভোগ করার সনদ পেয়েছে। সবশেষে ভালোভাবে বলছি পদ্মজা, কোনো বাগড়া দিও না আর, সব মেনে নাও, নয়তো তোমাকে মরতে হবে। আমির না মারলেও বড় চাচা আব্বা আর আমি তোমাকে ছেড়ে দেব না। পদ্মজা প্রশ্ন করল, তিনি কেন আমাকে মারবেন না? তিনি তো আমাকে ভালোবাসেন না। রিদওয়ান উত্তর দিল, ভালো না বাসলেও টাকার প্রতি যেমন টান ওর, তেমন সুন্দরের প্রতিও টান আছে, ধরে রাখতেও চাইতে পারে। তোমার কাছে আমার অনুরোধ, অনেক করেছ, আর কিছু করো না। পদ্মজা জানতে চাইল, কি পান এসব করে? রিদওয়ান বলল, অর্থ পাই, শান্তি পাই। পদ্মজা জিজ্ঞেস করল, মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি? হাওলাদার বংশে ভালো ছেলে নেই, সবই খারাপ। রিদওয়ান ব্যাখ্যা করল, যারা ভালো হয়েছে তারা মরেছে, তবে জাফর ভাই আলমগীরেরা তো ভালো। এদের অনেক পিটিয়েও বড় চাচা আবদা এই পথে আনতে পারেনি। জাফর ভাই তো এই সম্পর্কে কিছুই জানে না। জাফর ভাই একটু বোকা ধরনের, মন অনেক সংবেদনশীল, মুরগির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়। তাই তাকে আর এই জগতে আনা হয়নি। আব্বার প্রথম ছেলে বলে মারেনি, ঢাকায় কাটিয়ে দেয় পড়ার জন্য, তারপর বিয়ে করে বাইরেই চলে গেল। আর আলমগীর ভাইয়া বাধ্য হয়েই দলে কাজ করেছে, সুযোগ পেয়ে পালিয়েও গেছে। আমির তো ছোট থেকেই তেজি, বড় চাচার কাছে আমির হচ্ছে সোনার টুকরো। এসব গল্প করতে ভালো রাখছে না, ঘাটটা খুব ব্যথা করছে। এত শক্ত আঘাত দিয়েছ, ডাইনি নাকি তুমি? রিদওয়ান আলতো করে ঘাড়ে হাত বুলাতে বুলাতে বলল, আচ্ছা, আসল কথা বলে, আমিরকে ছেড়ে পালিয়ে যাও। এই রাজত্বে থাবা দেওয়ার কথা ভেবো না। জীবনে কিচ্ছু পাইনি, মা জন্ম দিয়ে মারা গেল, বাপের অবৈধ সন্তান আমি। ছোট থেকে আমি অত্যাচারিত, আজও আমির আমার উপর অত্যাচার করে। অনেক দুর্বল ছিলাম, পানিতে চুবিয়ে রেখেছে, শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে, পিটিয়েছে। আমির মানুষকে আঘাত করতে পছন্দ করে, মানুষের আকুতি মিনতি ওর কাছে পরম শান্তির। তুমি ওর কাছে থেকো না, পালিয়ে যাও, পুলিশের কাছে যেও না, অন্য কোথাও গিয়ে থাকো। ও এখন মায়া দেখাচ্ছে, যখন স্বার্থে বেশি টান পড়বে ঠিকই হাত তুলবে, খুন করে ফেলবে তোমাকে। পদ্মজার শ্বাস রুদ্ধকর কণ্ঠে বলল, কি বলছেন? তাহলে উনি আমাকে আপনার কাহিনী শুনিয়েছিলেন? রিদওয়ান পদ্মজার কথা বুঝতে পারল না। সে একটু ঝুঁকে প্রশ্ন করল, কিছু বললে? পদ্মজা কিছু বলতে পারল না, তার চোখ থেকে জল পড়ছে। পিছনের 6 বছর মিথ্যের জাল দিয়ে পেঁচানো, সব কিছুই সত্য নয়, সব মিথ্যে, সব। আমির মাত্রই এসেছে, এখন শেষ রাত। সে পানি খেয়ে রাফেদকে বলল, নতুন মেয়ে 3টাকে খেতে দিও, চিৎকার চেঁচামেচি করলে ভুলেও মেরো না। রাফেদ বলল, আপনি ভাববেন না, সব সামলে নেব। আমির বিটু করে বসে রয়েছে। মজিদ বলল, আমরা যাই তাহলে, সকালে কাজ আছে আমার। আমির কিছু বলল না, কপাল কুঁচকে রেখেছে। সিগারেট ধরালো। খলি বলল, ওই ছেড়িরে এখন কি করবি? আমির বলল, এটা আমার ব্যাপার। আরবিদ উঁচু স্বরে ডাকল। আরবিদ সেকেন্ড কয়েকের মধ্যে আসলো। আমির বলল, বাড়ির পিছনে যাও, লতিফা থাকবে, যা দিবে নিয়ে আসবে। আরবিদ চলে গেল। আমির চেয়ারে বসে মজিদকে বলল, গেলে যাও, দাঁড়িয়ে আছো কেন? শফিক না আসছিল, কোথায় গেল? রিদুর কাছে গেছে, বললেন খলিল। তারপর মজিদকে বললেন, আয়ো ভাই, বাড়ির যাই। পদ্মজা ক্লান্ত কণ্ঠে জানতে চাইল, ঢাকার অফিসার গোডাউনে আমি তো অনেকবার গিয়েছি, সেখানে পণ্য দেখেছি, মেনু দেখেছি, কিছু তো মিথ্যে মনে হয়নি। রিদওয়ান বলল, আমিরের সত্যিপণের ইম্পোর্ট ব্যবসা আছে, ও কাঁচা কাজ করে না। পদ্মজা জিজ্ঞেস করল, আর আমার মেয়ে, আমার নিষ্পাপ মেয়ে, 3 মাসের মেয়েটাকে কি খুন করেছে? বাবলু করেছে? রিদওয়ান এই প্রশ্নে থমকায়। পদ্মজা অধীর আগ্রহে তাকিয়ে আছে এই প্রশ্নের জবাবের জন্য। দরজায় টোকা পড়ে। সেকেন্ড কয়েকের মধ্যে প্রবেশ করল একটা চেনা মুখ। রিদওয়ান হেসে বলল, আরে শফিক, শের সাথে এখানে? শফিক পদ্মজাকে জহুরি চোখে দেখে। শফিকের এলোমেলো চুল, নোংরা চাহনি। সে রিদওয়ানকে বলল,
হুঁ আসছি, আগে বল আমিরের বউ এখানে কেন? এই মেয়েরও চালান করে দিবে নাকি? রিদওয়ান বলল, নিজে নিজেই চলে এসেছে। কোনো বিপদ? থানার কি অবস্থা? শফিক খবর দিল, তোরা কি আজমপুর থেকে কোনো মেয়ে এনেছিস? আজমপুরের মাতব্বর মামলা করেছে, তার মেয়ে হারিয়ে গেছে। বিশাল বড়লোক, বড়লোকদের ব্যাপার স্যাপার তো জানিস। আশেপাশের সব এলাকাতেই খোঁজ চলছে। আগামীকাল অলন্দপুরেও পুলিশ আসবে, তাই তোদের জানাতে এসেছি, সাবধানে থাকিস। দুনিয়ার সব ভেজালে একসাথে এইবারই আসতেছে, ভীষণ বিরক্তি নিয়ে বলল রিদওয়ান। শফিক তার গোফে হাত বুলাতে বুলাতে পদ্মজাকে পা থেকে মাথা অবধি দেখল। তারপর পদ্মজার পায়ের কাছে বসল। পদ্মজার ফর্সা পা দুটিতে তার নজর পড়ে। পায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, খুব সুন্দরী, কাছ থেকে প্রথম দেখলাম, মেরেই তো দেয়া হবে নাকি? শফিকের ছোঁয়া যেন পদ্মজার গায়ে আগুন লাগিয়ে দিল। সে হুঙ্কার ছাড়ল, একদম ছোঁয়ার চেষ্টা করবেন না, দূরে সরুন। শফিক অবাক হয়ে রিদওয়ানকে বলল, আরে এর তো তেজ অনেক, আমি সামলাই কেমনে? রিদওয়ান ঠোঁট কামড়ে হাসি আটকে রেখেছে। তার সাহস হচ্ছে না পদ্মজাকে ছোঁয়ার, কিন্তু অন্য কেউ আমিরের দুর্বলতায় হাত দিচ্ছে দেখে তার খুব আনন্দ হচ্ছে। সে শুধু দৃশ্যটা উপভোগ করছে। শফিক শার্টের বোতাম খুলতে খুলতে বলল, এত সুন্দরী মেয়ে হাতছাড়া করা যায় না, মেরে যে দেয়া হবে, একটু উপভোগ করে দেখি, কি বলিস?